আলাদা করে দেখলে প্রত্যেক মাদ্রাসায় শত শত যোগ্য আলেম, দায়ী আলেম, বক্তা আলেম আছেন, পণ্ডিত আলেমগণ আছেন। আলাদা আলাদা যখন প্রোগ্রাম হয় অবশ্যই সে প্রোগ্রাম আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়। আর যখন সবগুলো মাদ্রাসা মিলে এত বড় একটা আয়োজন করতেছে, এই আয়োজন সাধারণ মাহফিল বা সম্মেলনের তুলনায় হাজারো মাহফিল সম্মেলনের চাইতে গুরুত্বপূর্ণ। এই জন্যে ছাত্র ভাইদের আমি অনুরোধ করব, আজকে যে ট্র্যাডিশনাল ওয়াজ মাহফিল হয়, আমাদের ছাত্ররা সেখানে যায়, আমাদের উলামায়ে কেরামি আয়োজন করেন, আজকের মাহফিলকে তোমরা তেমনটা মনে করবে না। আজকের মাহফিল অবশ্যই বর্তমান বাস্তবতাকে সামনে রেখে মুরব্বী উলামায়ে কেরাম দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। ছাত্রদের বুঝতে হবে, আমরা যা চোখে দেখি অনেক সময় আমাদের দেখায়ও ভুল হয়, আমরা যা শুনি অনেক সময় শুনতে গিয়েও আমরা ভুল করি। আমি এক্সাম্পল মাঝে মধ্যে দেই। আমরা যখন ছাত্রদের পড়াই, ব্ল্যাক বোর্ডে বা হোয়াইট বোর্ডে কোনো সবক যখন লিখে দেই, তো ছাত্ররা তুলতেও ভুল করে ফেলে। ছাত্ররা দেখে দেখে কিন্তু খাতায় নোট করতেছে, সেখানেও ভুল করে ফেলে। আমি দেখতে গিয়েও ভুল করতে পারি। আবার অনেক সময় ওস্তাদ তো সঠিক বলেন, ছাত্ররা শুনতে গিয়ে তা ভুল করে ফেলে, পরে আবার মুখস্থ করতে গিয়ে কিছু ভুল করে। বর্তমান সময়ে অত্যন্ত নাজুক একটি সময় চলতেছে, প্রতিকূল একটা সময় চলতেছে, ফিতনার কঠিন একটা সময় আমরা অতিক্রম করতেছি। এই সময়ে ছাত্রদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, নানাভাবে হয়তো বা আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হবে। এই সময়ে আসাতিজায়ে কেরাম, আমাদের মুরব্বীদের দিক নির্দেশনা মেনে চলা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সে মুরব্বীগণ আলোচনা করবে, এটাই আজকের এই সম্মেলনের অন্যতম একটা বৈশিষ্ট্য। সাধারণত মাহফিলে বক্তারাই আলোচনা করে থাকেন, ইয়ং বা যুবক আলোচকরাই আলোচনা করে থাকেন, মুরব্বীদের আলোচনাকে আমরা গুরুত্ব দেই না। কিন্তু আমার অনুরোধ থাকবে, আমরা সকলে আজকে মুরব্বীদের আলোচনা মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। অনেক পুরস্কারের এখানে ব্যবস্থা আছে, আমরা দেখতে পাচ্ছি না? মাশাআল্লাহ, মাদ্রাসা ছাত্রের নামও আমি দেখতে পাচ্ছি। যখন পুরস্কার বিতরণ হবে, আমরা ধৈর্য সহকারে পুরস্কার বিতরণ অনুষ্ঠানও দেখব। আর যারা মেধা তালিকায় এসছে বা পুরস্কৃত হয়েছে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব তো ইনশাআল্লাহ। সময়টা বড় কঠিন। মাদারিসা কওমিয়া বা কওমি মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা, এই কঠিন সময়ে আমরা একটু চিন্তা করলে বুঝতে পারতেছি যে কওমি শিক্ষার কোনো বিকল্প নাই। কওমি শিক্ষা ব্যবস্থার যে গুরুত্ব, কওমি শিক্ষা ব্যবস্থার যে প্রয়োজনীয়তা, একটা কঠিন সময়েও বারবার প্রমাণিত হচ্ছে। এই জন্য এই মাদারিসে কওমিয়ার যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে চালু আছে, এই শিক্ষা ব্যবস্থাকে আমাদের হেফাজত করতে হবে। এবং এই শিক্ষা ব্যবস্থাকে হেফাজত করতে গেলে যে বাধাগুলো আসবে, যে প্রতিবন্ধকতা আসবে, হিম্মত এবং সাহস নিয়ে যত বাধাই আসুক না কেন, যত প্রতিবন্ধকতায় আসুক না কেন, সমস্ত বাধা বিপত্তি প্রতিবন্ধকতা মোকাবেলা করে মাদারিসা কওমিয়ার যে শিক্ষা ব্যবস্থা আছে তা হেফাজত করতে হবে। কথা ঠিক না বেঠিক? মাঝে মধ্যে আমাদের অঙ্গনের কারো কারো বক্তৃতায় আমি বড় অবাক হই। হয়তোবা সেই বক্তৃতাটা বড় সুন্দর হয়,
সেই বক্তৃতা হয়তোবা কোনো কোনো ছাত্রের মনোপুত হয়, কিংবা সেই বক্তৃতাটা যৌক্তিকভাবে উপস্থাপিত হবার কারণে অনেকেই তা বাহাবা জানায়। যদিও সেই বক্তৃতার বিকল্প বক্তৃতা আছে, সেই বক্তৃতার জবাবে বক্তৃতা রাখা যায়, কিন্তু পরিস্থিতির কারণে ওই সত্যটাও সাহস করে উচ্চারণ করা যায় না। যেমন এই ধরনের একটা বক্তৃতা আমি ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করব। একটা বক্তৃতা চলতেছে যে আমরা এখন দাওরায়ে হাদিসের সনদের মান পেয়েছি, তো পর্যায়ক্রমে এটা তো মাস্টার্সের পেয়েছি, তো পর্যায়ক্রমে যাতে আরো অর্থাৎ ডিগ্রির সার্টিফিকেট, ইন্টার, এসএসসি এই সার্টিফিকেটগুলো হলে ভালো হয়। যখন মাদারেসে কওমিয়ার দাওরায়ে হাদিসের সনদের মান দেওয়া হয় মাস্টার্সের সমমানে, তখন এদেশের জেন্টেলম্যান, জেনারেল শিক্ষায় শিক্ষিত কিছু লোকজন টেলিভিশন মিডিয়াতে নানা প্রশ্ন উত্থাপন করেছে। আলহামদুলিল্লাহ, আমি অদম নানা জাতীয় টেলিভিশনে মাদারেসে কওমিয়ার পক্ষে অনেক বক্তব্য রেখেছি, এবং আমি চেষ্টা করেছি যাতে মাদারেসে কওমিয়ার অবস্থান সুস্পষ্ট এবং প্রতিষ্ঠিত হয়। কেউ যেন ফু দিয়ে ফুৎকার মেরে মাদারেসে কওমিয়ার অবস্থানকে বিতর্কিত না করতে পারে। তখন এই জেনারেল শিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবী, পরজীবী নানা ব্যক্তি প্রশ্ন তুলেছিল, এক লাফে মাস্টার্স পাশ করে ফেলবে, আগেরগুলো পড়তে হবে না? আগের এসএসসি, এইচএসসি, ডিগ্রি এগুলো না করে আপনাদের ছেলেরা এক লাফ দিয়ে মাস্টার্স পাশ করে ফেলবে, এটা কোন যুক্তি? আমি তখন এই প্রশ্নের উত্তর দিয়েছি, তাদেরকে বুঝিয়ে দিয়েছি, তারাও বুঝতে সক্ষম হয়েছে যে এক লাফে আমরা মাস্টার্স পরীক্ষা দিতে চাই এমন না। আমাদের ছেলেরা প্রত্যেকটা মারহালা, প্রত্যেকটা ক্লাস অতিক্রম করে মাস্টার্সে যাবে। আমরা অন্য পরীক্ষাগুলোর মান চাই না, সমমান চাই না, শুধুমাত্র আমরা মাস্টার্সের সমমান দেওয়ার জন্যে দাওরায়ে হাদিসকেই আমরা উত্থাপন করতেছি। জবাব আমি দিয়েছি। কিন্তু এখন আমাদের অঙ্গনের কোন কোন বুদ্ধিজীবী তারা এই প্রশ্ন তুলতেছে যে না, আমরা তো মাস্টার্স পেয়েছি, আমরা যদি এর নিচের গুলো পর্যায়ক্রমে পেয়ে যাই তো আমাদের ছেলেদের জন্য সুবিধা হবে। তো আমি দেখলাম যে আমাদের কিছু কিছু ছেলে এটা গ্রহণ করেছে, অথচ দরকার ছিল যে একজন ছাত্র এটা গ্রহণ করবে না। কেন করবে না? কদিন আগে আলিয়া মাদ্রাসার এক অধ্যাপক মুহাদ্দিস, তার এক বক্তৃতায় তিনি বলতেছে যে কয়দিন পরে আলিয়া মাদ্রাসায় ফাজেল এবং কামেল ক্লাস বন্ধ হয়ে যাবে। আমরা চাইলেও ফাজেল আর কামেল রাখতে পারবো না, আবার সেই আলেম কিংবা দাখিল পর্যন্ত আলিয়া মাদ্রাসাগুলো হয়ে যাবে। কেন? আমরা এখন ফাজেল ক্লাসে গিয়ে ছাত্র দেখতে পাই না, কামেল ক্লাসে গিয়ে ছাত্র দেখতে পাই না। কারণ কি? ছাত্রদের বলি তোমরা বোঝার চেষ্টা করো, আলেমদেরও বলি দাখিল পাশ করার পরে 90% ছেলে কলেজে এডমিশন নিয়ে নেয়। দাখিল পাশ করার পরে 90% ছেলে গিয়ে কলেজে ভর্তি হয়ে যায়। কিছু ছেলে মনে করে যে না, আমি আলেম পর্যন্ত পড়ব, আলেম পড়ে এরপরে আমি গিয়ে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হব। ভালো করে বুঝো, যখন আলেম পরীক্ষা দিয়ে দেয় শতভাগ আজকে আলিয়া মাদ্রাসায় এমন ছেলে খুঁজে পাওয়া বড় দুষ্কর হবে। আলেম পরীক্ষা দেওয়ার পরে সব গিয়ে নানা ইউনিভার্সিটি, নানান কলেজে এডমিশন নিয়ে নেয়। কিছু ছেলে আবার ফাজেলও এডমিশন নেয়। তবে দুঃখজনক বাস্তবতা হচ্ছে ফাজেলে তো এডমিশন নিয়ে রাখে, ভর্তি হয়ে থাকে, কিন্তু ক্লাস করে ইউনিভার্সিটি কলেজে ওই ফাজেল মাদ্রাসার শিক্ষক যখন ক্লাসে যায় ছাত্র খুঁজে পায় না। ফাজেলে 2-4 জন খুঁজে পেলেও কামেলে গিয়ে বিলকুল নাই। কামেল এবং ফাজেলে যদি ছাত্র না থাকে বাধ্য হয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ বলবে এখন আর ফাজেল কামেলের দরকার নাই। এই জন্য একটা কথা আমি প্রায় বলি, আজকে ছাত্র বাড়তেছে, প্রতিষ্ঠান বাড়তেছে,
কিন্তু শিক্ষা ব্যবস্থা, শিক্ষা সংকুচিত হচ্ছে। হয়তোবা তোমরা বা কওমি মাদ্রাসার আসাতিজা কেরাম আমার সঙ্গে একমত হবেন না। এই জন্য আমি একটা উদাহরণ প্রায় দেই। আলিয়া মাদ্রাসার সংখ্যা বাড়তেছে, দাখিল আলেমের পরীক্ষার্থীও বাড়তেছে এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানও বাড়তেছে, কিন্তু তাদের শিক্ষা, ইসলামী শিক্ষা সংকুচিত হচ্ছে। কিভাবে হচ্ছে ইসলামের শিক্ষা সংকুচিত? দাখিল পাশ করে আলিফ বাও লিখতে পারে না এমন ছাত্র দাখিল পাশ করে ফেলছে। আমি এই কথাগুলো এই জন্যই বলি, যদি দাওরায়ে হাদিসের নিচে জামাতে মিশকাত বলো, শরহে বেকায়া বলো, নাহবিমির বলো, এগুলোরও সরকারি মান তৈরি হয়, তো আমাদের ছেলেরা না বুঝে দেখা যাবে নাহবিমির পরীক্ষা দিয়ে সে চেষ্টা করবে অষ্টম শ্রেণী বা এইচএসসিতে গিয়ে পরীক্ষা দেওয়া যায় কিনা। তো কাল দেখা যাবে দাওরা আর মিশকাত জামাতে আমরা পড়াবো এমন ছাত্র খুঁজে পাবো না। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, আমরা সনদ পেয়েছি বেশি দিন হয় নাই, এখনই আমাদের ছাত্রদের ভেতরে পরীক্ষা কেন্দ্রিক মেজাজ তৈরি হয়ে গেছে। এটা যে কত বড় ভয়ঙ্কর বিষয়! আমাদের নিজেদের চোখের সামনে আলিয়া মাদ্রাসার বরবাদি দেখেও আমাদের আসাতিজায়ে কেরাম বা তোমরা যারা, তোমরা কিন্তু সতর্ক হচ্ছ না। সনদের মানের দরকার ছিল কিংবা দরকার ছিল না, এটা নিয়ে তখন বিতর্ক ছিল। সনদের মান চলে আসছে, এখন আর সেই বিতর্ক নাই। দরকার আছে না, দরকার নাই। তবে এটা তো আমরা একমত, আমরা কখনো সনদের আশায় পড়াশোনা করি না। কথা ঠিক না বেঠিক? যদি ঠিক হয়ে থাকে, আমি আমার চোখে দেখা বাস্তবতা থেকে বলছি, মাদারেসে কওমিয়ার ছাত্র, আসাতিজায়ে কেরাম সকলকে সচেতন হতে হবে। সামান্য কাগজের জন্য, সনদ কি জিনিস? একটা কাগজ। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বারবার এই কথা বলেছেন, যারা কওমি মাদ্রাসায় পড়েও খেদমতের চিন্তা করে, ওরা কওমি মাদ্রাসায় পড়াশোনার উদ্দেশ্য বুঝে না। তুমি যেদিন কওমি মাদ্রাসায় ভর্তি হয়েছ, মনে করো তোমার খেদমত হয়ে গেছে। আল্লামা ইউসুফ বিন নুরি রাহিমাহুল্লাহর একটা ঘটনা আল্লামা মুফতি আমিনী প্রায় বলতেন। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর শায়েখ ছিলেন আল্লামা ইউসুফ বিন নুরি রাহিমাহুল্লাহ। ইউসুফ বিন নুরি রাহিমাহুল্লাহ বলতেন, যদি কখনো মাদ্রাসায় পড়াইতে না পারি তখন কি করব? মাঝে মাঝে আমারও এমন ভয় হয়, কোন সময় যদি মাদ্রাসায় পড়ানোর সুযোগ না পাই করবোটা কি? আমি এই জন্য কথাটি বলি, মাঝে পরেও চলবে। উনি বলতেন, আমি একটা গ্রামে চলে যাব, সেখানে একটা অনাবাদ মসজিদকে আজান দিয়া জামাতের সঙ্গে নামাজ পড়ায় লোকদেরকে নামাজের দিকে আহ্বান করে মসজিদটা আবাদ করব। একটা মসজিদ আবাদ হয়ে গেলে আরেকটা মসজিদে গিয়ে সে মসজিদকে আবাদ করব। মাদ্রাসায় ভর্তি হয়েছ, তুমি তো দ্বীনের দায়ী হবে, দ্বীনের খেদমত করবে। মাদ্রাসায় না পারো, মসজিদ ঝাড়ু দেবে। মসজিদ অন্তত ঝাড়ু দেওয়ার সুযোগ না হলে রাস্তার চৌরাস্তায় দাঁড়ায়া লোকদেরকে দ্বীনের কথা বলবে। তুমি যদি মনে করো রিজিকের ব্যবস্থা করতে হবে, তখন আমি বলবো তাহলে মাদ্রাসায় শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য তোমার আমার বুঝে আসে নাই। দুনিয়াদাররা রিজিকের ফিকির করে। আমি মাদারেসে কওমিয়ায় পড়াশোনা করে হাকিমুল উম্মার সেই ঘটনা সবাই জানি। হাকিমুল উম্মার মামা তাকে জিজ্ঞেস করেছে, ভাগিনা মাদ্রাসায় পড়ো তো খাবা কি? উনি তখন বলেছিলেন, মামা আপনার বাড়িতে একটা কুত্তা থাকে, আপনি রাখেনও নাই ডাকেনও নাই, এমনিই পড়ে থাকে। আর রাতের বেলায় যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেছে তো ঘেউ ঘেউ করতে থাকে, চোর ঢুকলে ঘেউ ঘেউ করতে থাকে। তার ব্যাপারে আপনার কি হবে? আমি তার প্রতি মায়া দরদ তৈরি হবে। সকালবেলায় অন্তত ঝুটা ফুটা দিয়ে হলেও তাকে আমি মেহমানদারি করব, আপ্যায়ন করব। আমি তুমি আল্লাহর দ্বীনের গোলামি, দ্বীনের পাহারাদারি করব। আল্লাহ আমাকে তোমাকে না খাইয়ে রাখবে, এই চিন্তা যেই মাদ্রাসার ছাত্রের ভিতরে থাকবে, আমি মনে করি সে কওমি মাদ্রাসায় পড়াশোনা করার যোগ্যতা রাখে না।
অবাক করা বিষয়, খুব দ্রুত সব পাল্টে যাচ্ছে, দ্রুত পাল্টে যাচ্ছে। একটা কাগজে তোমাকে লিখে দেবে যে তুমি মাস্টার্স পাস, তুমি দাওরায়ে হাদিস পাস, তুমি মনে করতেছো তোমার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, তো আল্লাহর উপর তোমার ভরসা কোথায়? বহু এমএ পাস, কামেল পাস, টাইটেল পাস, এমন সনদের বস্তা বানায়া বানায়া রাস্তায় ঘুরতেছে, চাকরি খুঁজে পায় না। কথা ঠিক না বেটে? আর আজানের 15টা শব্দ শিখে ফেলেছে, শুধুমাত্র 15টা শব্দ সুন্দর করে উচ্চারণ করতেছে, এক মসজিদে চাকরি হয়ে গেছে, মাশাআল্লাহ, দিব্যি ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে জীবন যাপন করতেছে। এমন লোক আছে না নাই? আমাদের চিন্তার জায়গাটা মেরামত করতে হবে, আমাদের চিন্তার জায়গাটা মেরামত করতে হবে। আমরা মাদারিসে কওমিয়ায় দ্বীনের খেদমত করে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য পড়াশোনা করি। কথা ঠিক না বেঠিক? যারা এ কথা বলে যে না আগের, আমার কথা বুঝো, এখন মাস্টার্সের পেয়েছি, আগের সনদগুলো আমাদের দরকার, আমি তাদেরকে বলবো আলিয়া মাদ্রাসার দিকে তাকাও। ওই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষা এতটাই সংকুচিত হয়েছে, একসময় আলিয়া থেকে আলেম তৈরি হতো, এখন আর আলিয়া থেকে আলেম তো দূরের কথা, ইসলাম বুঝে এমন ব্যক্তি তৈরি হয় না। মাদারিসে কওমিয়া যারা নিয়ে যারা এই নানা রকমের অনুর্বর বুদ্ধি দিতে থাকে, অনুর্বর চিন্তা প্রকাশ করতে থাকে, আমি আমার অবস্থান পরিষ্কার করি, এটা আমার ব্যক্তি অবস্থান নয়। আমি মুরব্বীদের জোতা টেনেছি, মুরব্বীদের জোতা তুলেছি। মাদারিসে কওমিয়ার যখন সনদের মান দেওয়া হয়, এ নিয়ে অনেক কাজ করেছি। পরপর 3 দফা যখন গেজেট প্রকাশ করা হয়, আর গেজেটে সরকারের একটা ব্যক্তি সচিবকে কমিটিতে রাখা হয়েছিল, পরিষ্কার বলেছি সেদিন সরকারের সঙ্গে মাদারিসে কওমিয়ার কোনো দাপ্তরিক সম্পর্ক থাকতে পারবে না। যদি দাপ্তরিক সম্পর্ক থাকে, পর্যায়ক্রমে মাদারিসে কওমিয়ার ভবিষ্যৎ হবে আলিয়া মাদ্রাসার ভবিষ্যতের চাইতো মন্দ। এজন্য তখন আমরা এটা বলেছি, আমাদেরকে নিঃশর্তভাবে স্বাধীনভাবে সনদ দিতে হবে, দিয়েছে। কিন্তু মনে করলে হবে না মাদারিসে কওমিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়ে গেছে। আজকে একমুখী শিক্ষার নামে আলিয়া মাদ্রাসা শেষ করে এখন টার্গেট হচ্ছে মাদারিসে কওমিয়া, এখন টার্গেট হচ্ছে কওমি মাদ্রাসার আলেম ওলামা, এখন টার্গেট হচ্ছে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। এই প্রজন্মের আলেম ছাত্র জনতা, তোমরা জানো যখনই মাদারিসে কওমিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আমাদের আকাবের আসলাফরা লড়াই করেছে। আমরা নগণ্য, আমরা অধম, আকাবের আসলাফদের পদাঙ্ক অনুসরণ করে আমরাও চেষ্টা করেছি লড়াই করতে। হয়তোবা কালকে আমরা নতজানু হব, লড়াই করতে পারবো না। আল্লাহর কসম, জেল জীবনকে তোয়াক্কা না করে কথা বলেছি, এই ইসলামী শিক্ষার ঝান্ডা তোমাদের হাতে দিয়ে যেতে চাই, তোমাদের হাতে সুপর্দ করতে চাই। এই প্রজন্মের কেউ হয়তোবা ডিম বিরিয়ানি খেয়ে বিক্রি হবে, কেউ হয়তোবা 2-4 লাখ টাকা খেয়ে বিক্রি হয়ে যাবে। আল্লামা মুফতি আমিনী বলতেন, ছাত্র জনতা বিক্রি হবে না। সেই আশার জায়গা থেকে বলে যাচ্ছে, মাদারিসে কওমিয়ার বিরুদ্ধে যেখান থেকেই হোক, যেই হোক না কেন, যখনই ষড়যন্ত্র করবে, আল্লাহর কসম, আল্লাহর উপর ভরসা করে রণাঙ্গনে অবতীর্ণ হতে হবে, লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে হবে। 150 বছর মাদারিসে কওমিয়ার শিক্ষা ব্যবস্থাকে কেউ কলুষিত করতে পারেনি। তোমরা সজাগ থাকলে আগামী তো পারবে না।